আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম যে নির্বাচন দিলেন জিয়াউর রহমান 1979 সালে, সেই নির্বাচনেই আওয়ামী লীগের দুটো অংশ অংশগ্রহণ করলেন। তার মানে এতটা আবার একটা বিরাট অংশের নেতা, রাজনৈতিক নেতা এবং কর্মীদের মধ্যে সেই বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করার তাড়না। তার মানে কিন্তু বঙ্গবন্ধুকে মেরে ফেলা, চার নেতাকে মেরে ফেলা, রক্তাক্ত করে ফেলা, সপরিবারে শিশু সন্তানদের সহ মেরে ফেলার পরেও সেই রাজনীতি করার সাহস বাঙালির বুকের ভেতর থেকে কেড়ে নিয়ে যাওয়া গেল না। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 10ই জানুয়ারি 1972 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন। বঙ্গবন্ধু যখন ফিরেছিলেন তার যে বর্ণনা আমরা পড়ে বড় হয়েছি, যেসব বাড়িতে বঙ্গবন্ধুকে স্বাধীনতার মহান স্থপতি, স্বাধীনতার প্রধান মহানায়ক হিসেবে চিহ্নিত করে আমরা চিনে এসেছি, সেসব বাড়িতে আমরা পড়েছি যে পুরো বাঙালি জাতি, 7.5 কোটি বাঙালি সেদিন অপেক্ষা করছিলেন যে কখন স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মাটিতে পা রাখবেন। কারণ পুরো 9টা মাস জুড়েই বাঙালির মনে এই ভয় কাজ করছিল যে পাকিস্তানের জেলে বঙ্গবন্ধু বেঁচে আছেন কিনা, নাকি বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কিংবা অন্য কোনো এক মামলায় ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কাজেই স্বাধীনতার পরেও শঙ্কা কাটছিল না যতক্ষণ পর্যন্ত না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মাটিতে পা রাখছিলেন। এই গল্পগুলো আমরা যখন শুনেছি, আমরা যখন এই ইতিহাসগুলো পাঠ করার সুযোগ পেয়েছি, কারণ ওরকম বই আমাদের বাড়িতে এসেছে। আমি যখন 80-র দশকে, 90-এর দশকে বড় হয়েছি, তখন বাংলাদেশের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের খবর ছিল না। তবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে একটি বিশেষ দিবস হিসেবে এবং তার সেই ট্রাক, চারদিকে লাখ লাখ মানুষের ভিড়, ট্রাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শীর্ষ নেতৃত্ব দানকারী নেতারা, সেই আবেগপ্রবণ ছবি, বঙ্গবন্ধু হাহা করে হাসছেন, হাসি কান্নার মাঝে তার এক চেহারা, ওসব আমরা ছবিতে দেখেছি। এবং আমাদের বাড়িগুলোতে আবার যে পত্রিকাগুলো রাখা হতো সেখানেও এই দিনটি উল্লেখ করে অন্তত সিঙ্গেল কলাম একটা খবর ছাপা হতো, সাদা কালো পত্রিকায় এই ছবিটাও ছাপা হতো। তাই আমরা জেনে জেনে বড় হয়েছিলাম যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের জন্য, ওই যে বলছিলাম, 7.5 কোটি বাঙালি অপেক্ষা করছিল অধীর আগ্রহে। কিন্তু বড় হতে হতে আমরা টের পাই যে সকলের কাছেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নন। 15ই আগস্ট 1975-এর দিনে অনেক বাড়িতেই মিষ্টি খাওয়া হয়েছিল, যাদের বাড়িতে বেড়াতে গেলে আমরা এই গল্প শুনতাম, এমনকি 90-এর দশকেও, যে যেদিন 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেদিন ঘরে ঘরে মিষ্টি বিতরণ হয়েছিল। আবার আমরা শুনেছি বাড়িতে বাড়িতে শোকের মাতম উঠেছিল, কেউ বুঝতে পারছিলেন না কি হবে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর একবার তাকে দেখবার সুযোগ যে বাঙালি পায়নি, সে বাঙালি দশকের পর দশক অপেক্ষা করেছে যে একদিন বঙ্গবন্ধু হত্যার বিচার হবে। তার চেয়েও যে বিষয়টা নিয়ে অপেক্ষা করেছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর রাজনীতি বাংলাদেশে একদিন আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেটা কোন রাজনীতি, একেবারে সহজ করে বললে, মানে আমার মতো মানুষ যদি আমি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে সেই রাজনীতি যেখানে বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ, আর আমি বাঙালি, মানে বাঙালি জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য যে সোনার বাংলা গড়ার স্বপ্নের রাজনীতি, বঙ্গবন্ধুর রাজনীতি, সেই রাজনীতি কবে ফিরবে তার জন্যেও ওই ব্যক্তিবর্গকে, যাদের ভেতরে শোকের মাতম উঠেছিল বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হওয়ার পর, যারা বিচারের অপেক্ষা করেছেন দশকের পর দশক, তারা কিন্তু দশকের পর দশক বঙ্গবন্ধুর রাজনীতি বাংলার মাটিতে ফিরবে, আবারও ক্ষমতায় অধিষ্ঠিত হবে, এসবের জন্যও অপেক্ষা করেছেন। কাজেই আজকে যখন হঠাৎ মনে পড়ল যে আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস, 10ই জানুয়ারি, তখন মনে হলো যে রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন আর রাজনৈতিক নেতার এমন বীরের বেশে, ফুলের মালা গলায়, লাখ লাখ জনসমর্থকের মধ্যে তার নেতাকর্মীদের ভালোবাসায়, সমর্থনে, উচ্ছ্বাসের ভেতরে দেশে ফেরা সম্ভব শুধুমাত্র তখনই যখন তিনি যুদ্ধে বিজয়ী হবেন, যখন সুস্পষ্টভাবে তার রাজনীতির বিজয় অর্জিত হবে।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ব্যারিস্টার আমিরুল ইসলাম, তার কয়েক দফা সাক্ষাৎকার নেবার সুযোগ হয়েছে আমার, এবং তার কাছে আমি শুনেছি যে 24শে মার্চেও 32 নম্বরে গভীর রাত পর্যন্ত তারা একসঙ্গে কাজ করেছেন। মানে মাঝরাতের পরপর তো বঙ্গবন্ধুকে তুলে নিয়ে যাওয়া হলো, তো তারা একসঙ্গে কাজ করেছেন এবং বারবার তারা বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনি বাড়িতে থাকলে আপনাকে গ্রেফতার করা হবে, কারণ তখন কিছু যে একটা ঘটবে, পাকিস্তানি সেনাবাহিনী সৈন্যরা ঢাকায় জড়ো হচ্ছিল, তারা যে একটা সামরিক ব্যবস্থা নিতে যাচ্ছে, এই আশঙ্কা, এই উদ্বেগ কিন্তু সকলের মনে ছিল। কাজেই তারা বারবার বলছিলেন যে আপনি গ্রেফতার হবেন, আপনি আত্মগোপনে চলুন। কিন্তু বঙ্গবন্ধু তার সঙ্গে, মানে ব্যারিস্টার আমিরুল ইসলামদের সঙ্গে আলোচনায় তাদেরকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দেন কি করে তারা পরবর্তী ধাপগুলো, পরবর্তী পদক্ষেপগুলো নেবেন। মানে এই নেতৃবৃন্দের একটা অংশ যে সীমান্ত পার হয়ে যাবেন, সীমান্তের এপারে মানে বাংলাদেশ অংশেই মুক্তাঞ্চল গড়ে তুলে সেখানে যে অস্থায়ী সরকার শপথ নেবে বা একটা সরকার গড়ে তুলে স্বাধীনতার ঘোষণা দিয়ে এটাকে একটা মুক্তি সংগ্রামে পরিণত করতে হবে, এই আলাপগুলো কিন্তু বঙ্গবন্ধু তার ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে করে তারপর গ্রেফতার বরণ করবার জন্যেই একরকম তার বাসভবনে বসেছিলেন। কারণ তিনি জানতেন যে যদি তিনিও আত্মগোপনে চলে যান তাহলে এটা একটা গৃহযুদ্ধ, মানে এক রকমের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে পরিণত হবে এবং একে একটা বিদ্রোহী নেতার দেশ ভাঙবার জন্যে একটা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করা হবে। কিন্তু যদি একটা অস্থায়ী সরকার, মানে একটা প্রবাসী সরকার গঠন করে ফেলা যায়, যে সরকার স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে ফেলে 10ই এপ্রিলের মধ্যে, যে সরকার আসলে 25শে মার্চ রাতে দেওয়া স্বাধীনতার ঘোষণার উপর ভিত্তি করে গঠিত হয়, সেই সরকার তো আসলে মুক্তির জন্যে 7.5 কোটি মানুষের মুক্তির সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে। কাজেই তার তখন কাজ হবে দেশে বিদেশে বিভিন্ন মিত্র তৈরি করা এবং সেই মিত্রদের মাধ্যমে এমন একটা আন্তর্জাতিক চাপ তৈরি করা যাতে হানাদার বাহিনী তার গণহত্যা, তার হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট এসব বন্ধ করতে পারে। কাজেই যুদ্ধের পুরো কৌশল সাজানো ছিল, যুদ্ধের পুরো কৌশল অনুযায়ী তার নেতৃবৃন্দ, তার ঘনিষ্ঠ অনুসারীরা সেই যুদ্ধটা পরিচালনা করেছেন 9 মাস ধরে, যে যুদ্ধ 9 মাস না হয়ে 9 বছরও চলতে পারত। তো সেই যুদ্ধটা তারা চালিয়ে গেছেন। নেতা এক রকমের মৃত্যুর রিস্ক নিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, আবার হয়তো ধারণা করেছিলেন যে যদি আন্তর্জাতিক চাপ এবং আভ্যন্তরীণভাবে মুক্তি সংগ্রামীরা যে বীরত্বের সাথে লড়াই করে যাচ্ছে তার পাল্টা যে ধরনের গণহত্যা পরিচালনা করতে হচ্ছে, তার যে পাপবোধ, এসব বিবেচনা করে পাকিস্তানিরা হয়তো নেতাকে হত্যা করার সাহস করবেন না। এই রকম নানা বিবেচনা করে কিন্তু এই কৌশল, এই পরিকল্পনা দীর্ঘ সময় ধরে করেছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং তারপর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মিত্র, সহযোগী এবং একই ভাবনার অনুসারী হয়ে উঠেছিলেন যারা, যারা বুঝেছিলেন যে পাকিস্তানের সঙ্গে আর থাকা চলে না, যারা বুঝেছিলেন বাঙালির একটা আলাদা আবাসভূমি দরকার, ধর্ম পরিচয়ের ভিত্তিতে না, বরং তার ভাষা, সংস্কৃতি, জাতীয়তাবাদের উপর ভিত্তি করে সেই রাজনীতিতে যারা একমত হয়েছিলেন তারা মিলে তখন কিন্তু মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং তারা বাংলাদেশকে স্বাধীন করেন, বঙ্গবন্ধু ফিরে আসতে পারেন। তার মানে পরিকল্পনা লাগে, কৌশল লাগে, লাগে নেতৃবৃন্দের সেই কৌশল বাস্তবায়নে প্রতি পদক্ষেপে পদক্ষেপে আরো নতুন নতুন কৌশল প্রণয়ন এবং বাস্তবায়ন, কারণ সবকিছু তো আগে থেকে ভেবে রাখা যায় না এবং এই প্রত্যেক মানুষের সাফল্যের ওপর শেষ পর্যন্ত নির্ভর করে যে যে রাজনীতি আপনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, বাঙালির ভূমি, বাঙালির একটা স্বাধীন অস্তিত্ব তৈরি করতে চেয়েছিলেন পৃথিবীর মানচিত্রে, সেটা আপনি তৈরি করতে পারবেন কিনা, আপনার নেতা ফিরে আসতে পারবে কিনা, এই প্রত্যেকটি বিষয়। এবং এই যে সর্বসাধারণের মুক্তিযুদ্ধ বলে আমরা যাকে জেনেছি, ভাবতে চেয়েছি, সেটা যে সর্বসাধারণের ছিল না, সেটা তো 2024-এ এসে ভীষণভাবে বাংলাদেশে পরিষ্কার হয়েছে। মানে আমরা শুনেছি যে গুটি কয় ব্যক্তি তখন স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু 2024-এ আমরা যখন দেখলাম
কি বিরাট সংখ্যক মানুষ আসলে টেলিভিশন সংবাদ মাধ্যম কাঁপিয়ে বলে বেড়াচ্ছেন, লিখছেন, মানে তাদের কয়েক প্রজন্ম পরের ব্যক্তিরা এখন বলছেন, মানে তারা তো বেশিরভাগই আর বেঁচে নেই, তো তারা বলছেন যে মুক্তিযুদ্ধ ছিল আসলে ভারতের একটা ষড়যন্ত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে একটা বৃহৎ মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জন্ম দিয়েছেন। মানে তারা বাংলাদেশের জন্মে খুশি নন, তারা 1971 সালেও খুশি ছিলেন না, তারা 2024-এও খুশি নন। তারা এটাকে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ এবং ভারতের মধ্যকার একটা ষড়যন্ত্র বলে মনে করেন। কাজেই সেই রাজনীতির 2024-এ বিজয় যখন ঘটেছে তখন খুব স্বাভাবিক 10ই জানুয়ারির আগের দিন 9ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটা হল ছিল, সে হলের নাম মুছে ফেলা হয়েছে এবং এর আগে তো বহু দফায় বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। খুব স্বাভাবিক, বঙ্গবন্ধুর নাম আর পাঠ্যপুস্তকে নাই, কারণ বঙ্গবন্ধু এখন ভারতের সাথে ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন 2024 সালের পরে, তার রাজনীতিটা পরাজিত হয়েছে 2024 সালের 5ই আগস্ট। কাজেই তিনি এখন সেই হল থেকেও তার নামটা মুছে ফেলা হয়েছে। এখন এই ভাবনাগুলো যখন ভাবি তখন মনে হয় শেখ হাসিনা কবে ফিরবেন। দেখেন, শেখ হাসিনা রাজনীতিতে প্রত্যাবর্তন 1981 সালে, এবং 1981 সালের মে মাসে শেখ হাসিনা যখন ফিরলেন 17ই মে তারিখে, শেখ হাসিনা 1975 সালে বিবাহিত, তার 2 সন্তানের জন্ম হয়ে গেছে, তিনি স্বামীর সঙ্গে প্রবাসে থাকেন, কারণ স্বামী প্রবাসে চাকরি করেন, রাজনীতির সঙ্গে তার কিছু মাত্র সম্পর্ক নাই। তার সঙ্গে তার ছোট বোন ছিলেন, বেড়াতে গিয়েছিলেন বড় বোনের বাড়িতে বিদেশে, সে কারণে ভাগ্যক্রমে এই 2 বোন বেঁচে যান। দেখেন, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের অনেককে, শেখ মনি, আব্দুর রব সেরনিয়াবাত সহ পরিবার এবং ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের অনেককে সেরাতেই বাড়ি 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 গিয়ে হত্যা করা হলো, এবং তারপর জাতীয় 4 নেতাকে জেলে নিয়ে যাওয়া হলো, এবং জেলে তাদেরকে নভেম্বর মাসে ঢাকা জেলে ঢুকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হলো। মানে আওয়ামী লীগের রাজনীতিটা যাতে একেবারে ধ্বংস হয়ে যায় এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হলো যে আপনাদের সব নেতাকে এক ধাক্কায় মেরে ফেলেছি, এরপরে আবার রাজনীতি কিসে। এরপরেও কিন্তু বঙ্গবন্ধুর ওই রাজনীতিটা, ওই যে বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি, ধর্মনিরপেক্ষতার রাজনীতি, বাংলা ভাষা বাংলা সংস্কৃতির ওপরে বাঙালির একটা আলাদা জাতিসত্তা এবং ভূমির যে রাজনীতি, সে রাজনীতি আবারও ফিরে এলো, এবং সে রাজনীতিকে তখন জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন, এবং এই রাজনীতি করবার প্রতি এত প্রবল আগ্রহ যে প্রথম যে নির্বাচন দিলেন জিয়াউর রহমান 1979 সালে, সেই নির্বাচনেই আওয়ামী লীগের দুটো অংশ অংশগ্রহণ করলেন। তার মানে এতটা আবার একটা বিরাট অংশের নেতা, রাজনৈতিক নেতা এবং কর্মীদের মধ্যে সেই বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করার তাড়না। তার মানে কিন্তু বঙ্গবন্ধুকে মেরে ফেলা, 4 নেতাকে মেরে ফেলা, রক্তাক্ত করে ফেলা, সপরিবারে শিশু সন্তানদের সহ মেরে ফেলার পরেও সেই রাজনীতি করার সাহস বাঙালির বুকের ভেতর থেকে কেড়ে নিয়ে যাওয়া গেল না। দুটো ভাগের ব্যক্তিবর্গ, মানে নেতা, মিজানুর রহমান চৌধুরী এক ভাগে, আব্দুল মালেক উকিল এক ভাগে, তারা মিলে সেই ভোটে অংশ নিলেন। 30% মতো ভোট কিন্তু সেবারও আওয়ামী লীগ পেয়ে গেল। তার মানে আওয়ামী লীগ খুন করে আওয়ামী লীগের রাজনীতি দমন করা যাচ্ছে না, এই বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি আবার নষ্ট করা যাচ্ছে না, দমন করা যাচ্ছে না। দলটা তারপরেও যেহেতু ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারছিল না, সুসংহত হতে পারছিল না, কারণ নানা ভাগে নানা নেতা দলটা পরিচালনা করছিলেন, একরকম দলের চাহিদার তাড়নাতেই কিন্তু এবং দলের চাওয়ার প্রেক্ষিতেই কিন্তু 1981 সালের 17ই মে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরলেন, তাকে অভ্যর্থনা জানাতেও লাখ লাখ লোকের সমাবেশ হলো সারা ঢাকা শহর জুড়ে। এবং তার আগে 14, 15, 16ই ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগ জাতীয় সম্মেলনে কিন্তু বঙ্গবন্ধুর বড় কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হলো, এবং এই যে লাখ লাখ লোক তাকে সমাবেশে তাকে সম্বর্ধনা জানাতে হাজির হতে পারলেন সেদিন ঢাকার বিমানবন্দরে, এবং পুরো পথ জুড়ে তিনিও তার বাবার মতো সম্বর্ধিত হতে হতে ঢাকায় ফিরলেন। তার কারণ কি? তার কারণ ততক্ষণে আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত হয়ে উঠেছেন, তারা অপেক্ষা করছেন নেতার, এবং তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কত প্রতিকূলতায়, জেল, জুলুম, হত্যা, নির্যাতন সবকিছু সহ্য করে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে তখন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অনুকূল পরিস্থিতি তৈরি করে দিতে তখনকার শাসক প্রেসিডেন্ট জিয়া একরকমের বাধ্য হয়েছেন দেশি বিদেশি চাপে। তার আগে তার ইন্দিরা গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ হলো প্রেসিডেন্ট জিয়া এবং মিসেস জিয়ার, যে
তিনি শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার একটা পরিবেশ করে দিতে বাধ্য হলেন। তাহলে এই যে বঙ্গবন্ধু কন্যার ফেরা, শেখ হাসিনার ফেরা 1981 সালে, কিংবা বঙ্গবন্ধুর 1971 সালে ফেরা, কিংবা 17 বছর পর প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়া পুত্র তারেক রহমানের যে দেশে ফেরা এবছর, এর সবই কিন্তু সুস্পষ্ট রাজনৈতিক বিজয় অর্জনের পর। কারণ যে দেশে রাজনীতিতে ভাবনার পার্থক্য, আদর্শগত পার্থক্য এত দূরবর্তী মেরুতে অবস্থিত, সে দেশে সম্ভবত একেবারে সুস্পষ্ট রাজনৈতিক বিজয় ছাড়া, যুদ্ধ জয় ছাড়া এক রকমের, এবং দলীয় নেতা কর্মী সমর্থকদের সংগঠিতভাবে বছরের পর বছর, দশকের পর দশক সে আদর্শের জন্য লড়াই করা ছাড়া নেতার ফিরে আসা অসম্ভব। শেখ হাসিনা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন তিনি ফিরবেন যখন আবারও বাংলাদেশে সাংবিধানিক সরকার, সাংবিধানিক ব্যবস্থা এবং একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসবে। সে সংবিধান কোন সংবিধান? নিশ্চয়ই শেখ হাসিনা 2024-এর জুলাই সনদে যে সংবিধানের স্বপ্ন দেখা হচ্ছে সে সংবিধানের কথা বলছেন না। তিনি বলছেন 1972 সালে সংবিধানের কথা, যে সংবিধান বাঙালি জাতি, বাঙালি জাতীয়তাবাদের শক্তিতে উজ্জীবিত হয়ে করা মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জন করেছে, প্রণয়ন করেছে। কাজেই সে সংবিধানের ফেরা, সে রাজনীতির জোরে সোরে মাঠে ফেরা প্রয়োজন তো হবেই শেখ হাসিনার, বা ওই রাজনীতির আবারও বাংলাদেশের মাঠে সবলে, সজোরে, সশক্তিতে ফিরতে। তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে, যদিও এই পুরো বক্তব্য তারেক রহমান সাহেবকে নিয়ে আবর্তিত হবে, তবুও তার মধ্যে বাংলাদেশের ইতিহাস থাকবে এবং আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ, আগামীতে আমরা কী ধরনের বহু রাজনৈতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত, সেই চক্রান্তের খপ্পরে পড়তে যাচ্ছি, সেই বিষয়গুলো আমি আমার দৃষ্টি থেকে যতটুকু দেখছি সেই বিষয়গুলো খোলামেলাভাবে উপস্থাপন করব। আমার বিশ্বাস বিএনপি যারা লোকজন আছেন তারা অনেকেই জানেন, অনেকে বলেন নিজেদের মধ্যে করে, কিন্তু প্ল্যাটফর্মে এসে হয়তো অনেকের বলার সুযোগ হয় না, অথবা এই সমাজে অনেক লোক আছেন যারা আমার সাথে যে বিষয়গুলো আছেন তারা খুব ভালোভাবে বুঝেন, কিন্তু তারপরেও হয়তো অনেকের আমার মতো প্ল্যাটফর্ম নেই বা অডিয়েন্স নেই। তো যে কারণে আমার কাছে মনে হলো যে তারেক রহমান সাহেব, বিএনপি এই মুহূর্তে যেহেতু নির্বাচনে হাওয়া তাদের পক্ষে, আগামীতে যদি কোনো মতে একটা নির্বাচন হয়, একেবারে টেনে টুনে একটা নির্বাচন হয়, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল বিএনপির দিকে যাবে, এটা বলতে গেলে একেবারে স্পষ্ট। আর তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, এটা আরও স্পষ্ট। এই জন্য যে সকল ধড়িবাজ লোক আছে, ধান্দাবাজ লোক আছে, তারা রীতিমতো বিএনপি এবং তারেক রহমান সাহেবের পক্ষে নিজেদের যা কিছু আছে সব কিছু নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে। তেল হোক, তাল হোক, মানে যা কিছু আছে সব নিয়ে তারা বিএনপির পক্ষে ঝাঁপিয়ে পড়ছে। আমরা একটা কথা জানি আঞ্চলিক ভাষায় যে বেশি ভালো ভালো না। অতিরিক্ত মহব্বত, অতিরিক্ত চিন্তা চেতনা, অতিরিক্ত তোয়াজ তদবির সবই বিপদ এবং বিপত্তি ডেকে নিয়ে আসে। আবার বিজয়ের ব্যাপারে যখন মানুষ খুব বেশি, যাকে বলা হয়, নিশ্চিত হয়ে যায়, তখন বিজয়টা তার কাছ থেকে দূরে চলে যায়। এটার অনেক প্রাকৃতিক বিষয় রয়েছে। আল্লাহ যখন আপনাকে কোনো একটা নিয়ামত দেন এবং কোনো কারণ ছাড়া আপনাকে একটা নিয়ামত দেন, এবং সেই নিয়ামতের মর্যাদা দেওয়ার মতো মন মানসিকতা যদি না থাকে, মর্যাদা দিতে যদি ব্যর্থ হন এবং কৃতজ্ঞ না থাকেন, ওয়াম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, এই নিয়ামত আপনার জন্য লায়াবিলিটিস হয়ে যায়। এখন এই সময়টিতে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তারা টু দি পয়েন্টে বলতে পারবেন না যে আমাদের এই কর্মের কারণে জনগণ খুশি হয়ে আমাদেরকে ভোট দেবে, অথবা আমাদের এই কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্প্রদায়কে সরিয়ে আমাদেরকে আমাদের সুকর্মের জন্য, ভালো কর্মের জন্য আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন। তাহলে এখন যে পুরো বিষয়টি রয়েছে আল্লাহর ইচ্ছার উপর। আল্লাহ দয়া করে একটা সুযোগ দিয়েছেন কারোর জন্য, আর সেই সুযোগগুলো কাজে লাগানোর জন্য যে আধ্যাত্মিকতা দরকার, যে ভালো মানুষই দরকার, যে নির্লোভ মন দরকার, সুষ্ঠু চিন্তা দরকার, এগুলো যদি না হয় এই নিয়ামতগুলো বুমেরাং হয়ে যাবে।
তো সেই দিক থেকে বিএনপি যারা কর্তা ব্যক্তি, তারেক রহমান সাহেব সহ সবাই, তাদের সবাইকে ভালো চিন্তা করতে হবে। মনের মধ্যে কোনো রকম দুষ্ট চিন্তা রাখা যাবে না, কিংবা যাকে বলা হয় যে ঠিক আছে ক্ষমতায় বসে নেই তখন দেখা যাবে, এটা করব ওটা করব, না। অ্যাবসলিউটলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে উদারতা দেখিয়েছিলেন, ঠিক সেই উদারতা যদি বিএনপির নেতা এবং কর্মীরা ধারণ না করতে পারেন, তাদের এই বর্তমান যে নিয়ামতটি, এটি বুমেরাং হয়ে যাবে, যেভাবে গত 17 মাসে সমন্বয়কদের, ছাত্রদের, জামাতের অনেক নিয়ামত তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে। এ গেল আধ্যাত্মিকতা বা প্রাকৃতিক। এখন রাজনৈতিক বিষয়গুলো বলি। কঠিন বাস্তবতা হলো যে এই মুহূর্তে বিএনপির কোনো বন্ধু নেই। এমনকি বিএনপি যাদেরকে জোট সঙ্গী হিসেবে মনোনয়ন দিয়েছে, তাদের কারোর সঙ্গেই বিএনপির দীর্ঘদিনের বিশ্বাসযোগ্য বন্ধুত্ব নেই। এবং এদের অনেকের সঙ্গে, জামাতের অনেকের সঙ্গে আওয়ামী লীগের এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্কটা বিএনপির সঙ্গেও তাদের কখনো হয়নি। তো বিএনপির ঘরের মধ্যে বোঝার চেষ্টা করুন কারা আছে। 2 নম্বর হলো যে সকল নেতা এবং কর্মী তারা গত 15 বছরে মজলুম ছিলেন, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন, এটা হলো তাদের প্রধান পরিচয়। কিন্তু সততা, শিক্ষা, দীক্ষা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেম, যোগ্যতা, কোনো একটা বিষয় দলকে এবং দেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবেন বা পার্লামেন্টে তুলে ধরবেন, জাতির কাছে উদাহরণ হিসেবে তুলে ধরবেন, বুকে হাত দিয়ে বলুন তো কোন মানুষটি সম্পর্কে জনাব তারেক রহমান শতভাগ বিশ্বাস স্থাপন করতে পারছেন বা শ্রদ্ধা করতে পারছেন এই কয়েকদিনের মধ্যে, দেশে আসার পরে কিংবা দেশে আসার আগে। কাজেই দলের ভেতরে, দলের বাইরে বিএনপি বন্ধুহীন। একমাত্র আল্লাহ ছাড়া আর বিএনপির যারা নেতাকর্মী, তাদের মন, মস্তিষ্ক, জ্ঞান, গরিমা, বুদ্ধি এবং নিজের শরীরটি ছাড়া তাদের কোনো বন্ধু নেই। তো এই সময়টিতে যত বেশি নড়াচড়া হবে, এটা অনেকটা বালুর বাঁধের মতো বা চোরাবালির মতো, ততই বেশি সেই ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে রাজনীতির অঙ্গনে। নির্বাচন খুব সন্নিকটে, কারোর সঙ্গে বন্ধুত্ব দরকার নেই, শত্রুতাও দরকার নেই, জাস্ট অ্যাজ ইট ইজ। কিন্তু যে বিষয়টি এই মুহূর্তে বিএনপিকে এবং জনাব তারেক রহমান সাহেবকে ভীষণ রকম ভোগাবে, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের যে কমিটমেন্টগুলো, এই কমিটমেন্টগুলোর ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যাই করুন না কেন, তারেক রহমান সাহেবকে চিন্তা, চেতনায়, কর্মে 100% সৎ হতে হবে, কমিটেড হতে হবে, এবং কোনো অবস্থাতেই 19-20 করা যাবে না। এবং কোনো অ্যাটিটিউডে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা পরিষদবর্গ আছে তারা নিজেদেরকে ইনফেরিয়ার মনে না করেন, কোনো কারণে তারেক রহমান সাহেবের উপর থেকে মুখ উঠিয়ে নেন, মুখ ঘুরিয়ে নেন, সমর্থন প্রত্যাহার করেন, কিংবা নেতিবাচক আচরণ করে জামাতের দিকে ফিরে যান, এরকম একটা সিঙ্গেল ডট থাকা যাবে না। আরেকটি বিষয়, সেটি হলো যে এই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গে যে সম্পর্ক রয়েছে জনাব তারেক রহমান সাহেবের, সেই সম্পর্কটি নিয়েও একদম নড়াচড়া করা যাবে না। এখানে শুধুমাত্র তার যে কমিটমেন্ট যাদের সাথে রয়েছে, সেই কমিটমেন্টের ব্যাপারে তাকে শতভাগ সৎ থাকতে হবে, মনে এবং মস্তিষ্কে, আচরণে কোনো কিছু দেখার দরকার নাই। এখন যেভাবে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার জন্য সব মানুষ ছুটছে এবং তাকে যেভাবে সুপ্রিয়ার বা সুপ্রিম কমান্ডার বানানোর জন্য যে লোকজন চেষ্টা করছে, এতে করে তারেক রহমান সাহেবের যারা বন্ধু, যারা তাকে আহ্বান করে বাংলাদেশে যারা লোকজন তাকে এনেছেন, ভরসা দিয়েছেন, স্পষ্টতই তাদের একটা বিরাট অংশ নিজেদেরকে ইনফেরিয়ার মনে করছেন। সামনের দিনগুলোতে এটাকে কাটিয়ে উঠতে হবে এবং জনগণের প্রতি নির্ভর করতে হবে, এবং তাতে যা হয় তাই হবে। কিন্তু কোনো অবস্থাতেই যারা তাকে আহ্বান করে এনেছেন, যাদের সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে, তাদের মনে ন্যূনতম সন্দেহ তৈরি করা যাবে না। থার্ড যে বিষয়টি সবচেয়ে মারাত্মক, এখানে আপনি দেখুন যে ক্ষণে ক্ষণে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের যে সম্পর্ক, সেই সম্পর্কটি যাকে বলা হয় খারাপ হচ্ছে, আবার ভালো হচ্ছে। তো এক্ষেত্রে আমি জানি না যে
বাংলাদেশে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পলিসি, যার প্রেক্ষিতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে, সেই পলিসির যারা কুশীলব তারা এই মুহূর্তে কি করছেন, কি ভাবছেন, এই ডিপ স্টেট পলিসির যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে কি ডোনাল্ড ট্রাম্পের আসলেই সম্পর্ক আছে কিনা, বা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি রাজনীতি এটি কি সরাসরি নিজে হ্যান্ডেল করতে চাচ্ছেন, নাকি ডিপ স্টেট থিওরির মাধ্যমে পরিচালনা করতে চাচ্ছেন, নাকি তার যে পূর্বসূরি জো বাইডেন সরকার বা ওবামা সরকার তাদের মতো করে ভারতের দিল্লির চোখ দিয়ে দেখতে চাচ্ছেন, এটা জনাব তারেক রহমান সাহেবকে খুব সতর্কভাবে বুঝতে হবে। 2 নম্বর হলো যে এখানে দিল্লির সাথে তার যে সম্পর্কটি, যেটা নিয়ে খুব বদনাম হচ্ছে, কিংবা আওয়ামী লীগের সঙ্গে তার যে সম্পর্কটি নিয়ে যে সকল কানাঘোষা হচ্ছে, এই ব্যাপারে ন্যূনতম নড়াচড়া করা যাবে না, কোনো রকম নড়াচড়া করা যাবে না, কোনো রকম প্রতিক্রিয়া দেখানো যাবে না। কারণ কি? এই কারণে হলো ডোনাল্ড ট্রাম্প একবার দিল্লির দিকে ঝুঁকছেন, এত আনপ্রেডিক্টেবল, একটু পরে আবার মোদিকে আক্রমণ করতে চাচ্ছেন, এবং সেই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়ার পর তার অহংকার এতটা বেড়ে গেছে, সে এখন ডেনমার্কের যে ভূমি গ্রিনল্যান্ড এটা অধিকার করতে চাচ্ছেন। সে এখন ন্যাটো থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহার করতে চাচ্ছেন, সে কানাডা দখল করতে চাচ্ছে, মেক্সিকো দখল করতে চাচ্ছে, তারপর কলম্বিয়া দখল করতে চাচ্ছে, কিউবা দখল করতে চাচ্ছে, ভারতকে খোঁটা দিচ্ছে এবং নরেন্দ্র মোদীকে তার সে সাহায্য করতে চাচ্ছে। কাজেই এখানে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে, ডিপ স্টেটের সাথে, আমেরিকার সাথে তারেক রহমান সাহেবের কোনো সমঝোতা থাকে, সম্পর্ক থাকে, এবং এটা দিল্লি টের পায়, দিল্লি মুহূর্তের মধ্যে রিভার্স হয়ে যাবে। আবার দিল্লির সঙ্গে যদি তারেক রহমান সাহেবের কোনো যোগাযোগ থাকে, এটা যদি আমেরিকা টের পায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প কী করতে পারে আপনি বুঝতে পারেন। ফলে এখানেও তাকে যথেষ্ট প্রজ্ঞা নিয়ে, বুদ্ধি নিয়ে, মেধা নিয়ে পুরো পরিস্থিতি তাকে মূল্যায়ন করতে হবে, তারপর নড়াচড়া করতে হবে। এবং এখন যেটা ডেইলি স্টারের যে সম্পাদক যে কথাগুলো বলছেন, যে মত প্রকাশের স্বাধীনতা দূরের কথা, বেঁচে থাকাটাই তো এখন সমস্যা হয়ে দেখা দিয়েছে। তারেক রহমান সাহেব এবং বিএনপির এখন যে অবস্থা, বাইরে থেকে আপনারা দেখছেন ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী হবে, এটা একটা সাইড, কিন্তু ডার্ক সাইডটা হলো যে অসংখ্য ঝুঁকি একেবারে ঝড়ের মতো করে জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপিকে গ্রাস করার জন্য চারিদিকে যেভাবে ওত পেতে আছে, পান থেকে চুন খসলেই পুরো দল এবং এই দলের অসংখ্য নেতাকর্মী রীতিমতো কৃষ্ণ গহ্বর, যেটিকে আমরা বলি ব্ল্যাক হোল, সেই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যাবে, এতে কোনো রকম সন্দেহ নেই। সেক্ষেত্রে নির্বাচন, তারপরে জয়লাভ করা, তারপরে প্রধানমন্ত্রী হওয়া, এই জিনিসগুলো সেকেন্ডারি হয়ে যাবে। প্রথম সমস্যা হবে প্রাণ বাঁচানো এবং অস্তিত্ব রক্ষা করা। এবং আওয়ামী লীগ জমানাতে তাদের যতটুকু ছিল সেটাও এখন এই যে নতুন যে একটা ঝুঁকির মধ্যে পড়েছে, সেই ঝুঁকির কারণে সেটি আরও ভয়ঙ্কর হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পকে কোনো অবস্থাতেই বিশ্বাসও করা যাচ্ছে না, অবিশ্বাসও করা যাচ্ছে না, অ্যাভয়েডও করা যাচ্ছে না, ধারণও করা যাচ্ছে না, এবং প্রধান দল হিসেবে তাকে এই জিনিসগুলো করতে হবে। এবং আমেরিকানরা এতটা কান কথা শুনে অবাক হয়ে যাবেন যে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, এই বাংলাদেশে দেখা গেল যে ওই যে ভাইরাল সিদ্দিক আছে, এখন ভাইরাল সিদ্দিকের সঙ্গে যদি আমেরিকার কোনো সিআইএর কর্মকর্তার সম্পর্ক থাকে এবং এরা এই ভাইরাল সিদ্দিকের কথা সুন্দরভাবে লিখে রিপোর্ট করে তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দেবে এবং ডোনাল্ড ট্রাম্প সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। এই হলো আমেরিকার, আমরা বাইরে থেকে যত তাকে সিস্টেমেটিক মনে করি, এটা ক্ষেত্র বিশেষে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা যে সকল এজেন্সির মাধ্যমে কথা বলে, যে সমস্ত লোকজনের মাধ্যমে কথা বলে, তাদের যে সকল এজেন্ট রয়েছে, দালাল রয়েছে, ফড়িয়া রয়েছে, তাদের নীতি নৈতিকতার মান এতটা নিচু পর্যায়ের, এবং সেই সকল লোকের উপর নির্ভর করে আমেরিকা এই পৃথিবীতে যে অশান্তি করেছে যাবৎকালে, এবং তারা নিজেদের অর্থ যত নষ্ট করেছে, এটা পৃথিবীর অন্য কোনো দেশ রাষ্ট্র করেনি। একটা রাষ্ট্র কেবল নিজেদের দেশের জনগণের কাছে $13 ট্রিলিয়ন দেনা আছে, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন,
1 বিলিয়নে 12,000 কোটি টাকা। তো 12,000 কোটি টাকা 1 বিলিয়ন, এরকম আপনি যদি 12,000 কোটি টাকাকে 1000 দিয়ে গুণ করেন, তারপর আবার সেটাকে 13 দিয়ে গুণ করেন, ক্যালকুলেটর ফেটে যাবে। এই পরিমাণ দেনা তারা এখন আছে, এবং এই দেনার এগেনস্টে তাদের কোনো সিকিউরিটি নেই, শুধু ডলার। এটা একটা কাগজ, ডলার তারা ছাপায় ইচ্ছা মতো। এটার বিপরীতে তাদের কোনো রকম বন্ড নেই, শুধু বিশ্বাসের উপরে। পুরো পৃথিবী, আমেরিকার পতন, তারা এখন যেভাবে পৃথিবী চালাচ্ছে, তাদের পতন মানে সারা পৃথিবীর পতন। তো এই যে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে তারা উঠে এসেছে, তারপর দক্ষিণ আমেরিকাতে তারা নতুন করে সাম্রাজ্যবাদী নীতি চালু করেছে, এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা নতুন করে মনোনিবেশ করেছে মায়ানমার এবং বাংলাদেশের দিকে। তো সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন বা আগামীর প্রধানমন্ত্রী হন, তাহলে তাকে এই আমেরিকার ডিপ স্টেট পলিসি, ডোনাল্ড ট্রাম্প এবং তাদের যে পররাষ্ট্রনীতির সম্পর্কে কারো কথাই নয়, নিজে পড়াশোনা করে তাকে দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং হি হ্যাজ টু মেক এ হিউজ কোশ্চেন অ্যাবাউট আমেরিকান পলিসি। যখন তার মনে অনেক প্রশ্ন আসবে, তিনি অনেক বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করবেন যে ভাই এটা কি, ওটা কি। ঠিক সেই সময়টাতে মনে হবে যে তিনি সঠিক পথে আছেন। কিন্তু আমি 1 ঘন্টা বুঝিয়ে আসলাম, আরেকজন 1 ঘন্টা বুঝিয়ে আসলো, তার কাছে এটার 2 পয়সার মূল্য থাকবে না, এবং তার ব্রেন এটা ধারণ করতে পারবে না। কিন্তু তিনি যদি নিজে সেই বাংলাদেশ আমেরিকার সম্পর্ক, আমেরিকার সাথে ভারতের সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এবং এইগুলো এই মুহূর্তে গত সেই শেখ হাসিনার সেই 2019 সন থেকে তার জীবনকে কীভাবে তছনছ করে দিয়েছে ভারত এবং আমেরিকা, এই বিষয়গুলো যে আরও 3 গুণ মারাত্মক হয়ে জনাব তারেক রহমান সাহেবের উপর ধেয়ে আসছে, বা মানে তার দিকে ধেয়ে আসছে, এটা তিনি বুঝে যদি নিজের জন্য, দলের জন্য সিদ্ধান্ত নিতে পারেন, তিনি উপকৃত হবেন, দল উপকৃত হবে, এবং আমরাও উপকৃত হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।